আজ 17ই ফেব্রুয়ারি একটি কর্মচঞ্চল সকাল শুরু হলো। ভোরেই উঠেছি, রাত্রিবেলা একটু মশা উৎপাত করেছে, তো সাথে যে পূজা করার যে ধূপ ছিল সেই ধূপ জ্বালিয়ে কোনো রকমে খানিকটা নিষ্কৃতি পেয়েছি। তো নিত্যকার মতো পূজা পাঠ স্নান সেরে এই সূর্য দেবতা দর্শন করে বেরিয়েছি। তার মানে আজকে একটু দেরিতেই আমরা পথে নেমেছি। তো এখন গন্তব্য 10-12 কিলোমিটার পথ তিলকবাড়া। তো একটানা যাওয়া যাবে না, একটু বসে বসেই যেতে হবে। দুপুরে তিলকবাড়াতেই বিশ্রাম। তো গুজরাটের অন্যান্য অংশের মতোই দুই পাশে কিছু কিছু বাজরা দেখতে পাচ্ছি, আর কার্পাস উঠে গেছে বেশি জায়গায়, আর অল্প কিছু জায়গায় কার্পাস এখনো তোলা হয়নি। এগুলো সব এখন জ্বালানির কাজে ব্যবহৃত হবে। আর এই ক্ষেতটা যেমন এখনো কার্পাস আছে, তুলবে। আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা। দিনের বেলা মারাত্মক গরম হয়, কিন্তু সকালে রীতিমতো ঠান্ডা থাকে। শীতে কাঁপতে কাঁপতেই বেরোতে হয়। এই কার্পাসগুলো পুরো ফুটফুটে সাদা হয়ে আছে, তোলার সময় হয়ে গেছে। জমির মাঝে মধ্যে এইরকম ছোট ছোট ঘর আছে। এই ঘরগুলো পাম্প হাউস এবং কিছু কিছু স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। এখন বেশ কিছুদিন এইরকম পাকা রাস্তা ধরেই যেতে হবে। মা থেকে ক্রমশ দূরে সরে যাব আমরা। 4-5 দিন, তো 1 সপ্তাহ হয়তো হবে। এই সময়টা আর মায়ের দেখা খুব একটা পাওয়া যাবে না। যাই হোক, সাথে মায়ের যে জল রাখা আছে, তো মনে করতে হবে যে মাকে সাথে নিয়েই চলেছি, মায়ের সাথেই চলেছি। মন খারাপ করার কিছু নেই। বেশ কিছু দূর যাওয়ার পর আবার ভরপুর তার দর্শনের আনন্দ পাব। অনেক দিন স্নান করা হয়নি মায়ের জলে, সেটাও একটা মনে দুঃখ। মায়ের জলে স্নানের এবং মায়ের জল পান করার একটা আলাদা তৃপ্তি আছে। আর মায়ের তীরে চলতে চলতে কোনো ওই যে সূর্যের তাপটা গায়ে লাগে না, একদমই সুন্দর আরামদায়কভাবে যাওয়া যায়। এটাও একটা ক্লান্তিবিহীন একটা চলা মায়ের তীর দিয়ে। পাকা রাস্তায় সেই জিনিসটা হয় না, সেখানে পায়ের নিচ থেকে অনবরত এটা কেউ যেন আঘাত করছে মনে হয় দীর্ঘ পথ চলার পরে। তো পবিত্র সকালে মায়ের কথা চিন্তা করতে করতেই চলেছি। এই রাস্তাটি মূল পাকা রাস্তা থেকে অনেক দূরে। একটা মেঠো একটা পায়ে চলা পথের মতো একটু পাকা করে দিয়েছে। এই গ্রামের লোক তাদের চাষবাসের সরঞ্জাম, চাষের ফসল ইত্যাদি নিয়ে যাওয়ার জন্য তাদের সুবিধা হয় এই রাস্তাটা। আর পরিক্রমাকারীদের জন্য এটা একটা নির্দিষ্ট করা পরিক্রমাকারীদের পথ।
এদিকে তো দুই দিকে যত দূর চোখ যায় খালি কার্পাস ক্ষেত। মা এখান থেকে প্রায় 2-4 কিলোমিটার দূরে। এখানে একটি বড় বাঁক আছে, বিশাল বাঁক। তো এখানে মায়ের তীর দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, ঝোপ জঙ্গল কাঁটা এত গভীর, সেটা অগম্য। সেই জন্যে এই রাস্তার ব্যবস্থা। নর্মদে হর। আমার বাড়ির কাছে আর সে নগর, সেথায় এক পড়শি বসত করে, সেথায় এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে, গ্রাম বেড়ে অগাধ পানি, তার নাই কিনারা নাই তরুণী পারে। মনে বাঞ্ছা করি ধরব তারে, মনে বাঞ্ছা করি ধরব তারে। কেমনে সে গায়ে যাই রে আমি, কেমনে সে গায়ে যাই রে আমি। একদিনও না দেখিলাম তারে। বলবো কিসে পড়শির কথা, তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে। সে ক্ষণেক থাকে শূন্যের উপর, ও সে ক্ষণেকে থাকে শূন্যের উপর। ক্ষণেকে ভাসে নিরে আমি, একদিনও না দেখিলাম তারে। পড়শি যদি আমায় ছুঁতো, আমার জাম যাত না, আমার জাম যাত না, সব যেত দূরে। পড়শি যদি আমায় ছুঁতো, জমজাত না সকল যেত দূরে। সে আর লালন একখানে রয়, সে আর লালন একখানে রয়। তবু লক্ষ যোজন দূরে, তবু লক্ষ যোজন দূরে আমি। একদিনও না দেখিলেম তারে। আমার বাড়ির কাছে আর সে নগর, সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। আমি একদিনও না দেখিলাম তারে।
নর্মদে হার চলতে চলতে লালন ফকিরের এই সুন্দর গানটি মনে পড়লো, তাই এক কলি গেয়ে নিলাম। তো পড়শি অনেকগুলোই আছে, এই যে মন প্রাণ দেহ, হ্যাঁ, তার মধ্যে চোখ দৃষ্টিশক্তি। আচ্ছা, এখানে পরিক্রমা মার্গ এটা নেমে গেছে। तो हमार साथी, हाँ ठीक है ठीक है, रुक जाओ थोड़ा उसका देखते। এখনো গুজরাটের মধ্যে দিয়ে এগোচ্ছি, তবে সমুদ্র তীরের যে সমতল ভূমি ছিল গুজরাটের, এখানকার ভূমি কিন্তু সেরকম নয়। ধীরে ধীরে তো আমরা শুলপানেশ্বরের দিকে যাচ্ছি। দক্ষিণ তীরে আছে শুলপানেশ্বর। তো ওখানে তো বিশাল উঁচু উঁচু পাহাড় পর্বত, সে অনেক উঁচু, এক একটা 2000, 2500, 3000 ফুট উঁচু। তো সেই সাতপুরা রেঞ্জের ওই পাহাড় পর্বত এদিকটা অতটা নেই, তবে মাটি উঁচু নিচু এবং বিশাল বিশাল মাটির ঢিপি দুই পাশেই আছে। তো পূর্ব দিকে যাচ্ছি, সূর্য সামনে, সকালবেলা এক দক্ষিণ তীরের উল্টো অনুভূতি। দক্ষিণ তীরে যেমন পূর্ব থেকে পশ্চিমে সকালে হাঁটতে মজা, এখানে বিকালবেলা পশ্চিম থেকে পূর্বে বিকালে হাঁটতে মজা। আর দুই পাশে এইরকম উঁচু নিচু টিলা পার্বত্য পথ, দেখেই বোঝা যাচ্ছে ক্রমশ উঁচুতে উঠছি, তাই সেটাই স্বাভাবিক। দুই পাশে দেখুন উঁচু উঁচু ভূমি, হ্যাঁ, আর রাস্তাটা অনেক নিচে, মধ্যে দিয়ে যাচ্ছি, দুই পাশে ঘন জঙ্গল ঝাড়ি, আর তার কিছু দূর দিয়ে আছে চাষের ক্ষেত। তো আমার সাথীও বেশ জোর কদমে সকালে উৎসাহে এগিয়ে চলেছে। আমার সকালবেলার দিকটাতে পেটে খানিকটা খাদ্যবস্তু না যাওয়া অবধি সেইভাবে বল পাই না, কারণ মাঠে জঙ্গলে আর কি খাবার পাওয়া যায়। কোনো এক জায়গায় বসে একটু বিস্কুট খেয়ে নেব। এই দেখুন সব মাটির যে ঢিপিগুলোর মাঝখান দিয়েও এরকম ভয়ানক খাড়ি খাড়ি রাস্তা গেছে। তো দুই পাশে উঁচু মাটির যে পাহাড়, যার ফলে খুব একটা যে রৌদ্রের তাপ লাগছে তা না, প্রায়শই গাছের ছায়া মিলছে বা উঁচু এই মাটির টিলার ছায়াও পাচ্ছি। তবে পথ চলার দীর্ঘদিন পথ চলতে চলতে পায়ের যে ক্লান্তি, সেটা সকালবেলাও থাকে, সবটা যায় না। তারপরের দিনও আবার নতুন সেই ক্লান্তির উপরে আবার ক্লান্তি চাপে। তো কি আর করার, মনে মনে বলতে বলতে যাওয়া, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই দেখুন স্পষ্টই বোঝা যাচ্ছে যে নিচু থেকে উঁচুর দিকে যাচ্ছে। দক্ষিণ তীরে যেমন বোঝা যেত স্পষ্টই যে না, ক্রমশ উঁচু থেকে নিচের দিকে নামছে, উত্তর তীরে ঠিক উল্টো। তা উত্তর তীরের লম্বা কম, আর এখানে শুলপানির ঝাড়িটা অত তীব্র নয়। দক্ষিণ তীরের শুলপানি ঝাড়ি যেমন উপভোগ করার মতো, তেমনি কষ্ট। উত্তর তীরে সেরকমটা নেই, তবে এখানে একঘেয়ে এরকম নিষ্ঠুর পাকা সড়ক বেয়ে যেতে হয়। পাহাড় পর্বত বন জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো হয়, সেখানে একটা কিন্তু শান্তির ছোঁয়া থাকে, বড় বড় গাছ থাকে, প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়া। তো ক্রমশ উঁচুতেই উঠছি, রাস্তার ঢালটা এমনই। মাঝে মধ্যে পথঘাট, তারপরে ঘর বাড়ি দুই ধারের এসব দেখাতেই যাব। এখানে বিশেষ মন্দির টন্দির
পাওয়া যাবে না, তিলকপাড়াতে পাওয়া যাবে। তো সেখানেও হয়তো মায়ের দেখা পাবো না। সুরে ও পানি মালা দে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দে তুমি আমারে ছুঁইয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দে তুমি আমারে ছুঁইয়াছিলে, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কি যেন হারায়ে প্রাণ করে হায় হায়। তিলকপাড়া থেকে আনুমানিক 7-8 কিলোমিটার আগে এখানে একটি নদী পড়েছে। তো এই নদী পার হওয়ার যে নিয়ম, ধূপকাঠি জেলে সুন্দরভাবে পার হতে হয়, জুতো হাতে নিয়ে বা খুলে। সেইভাবেই আমার সাথী তিনি পূজা করছেন, জপ করছেন। তো তার পূজা ধূপবাতি জ্বালানো হয়ে গেলে তারপরে এই নদী পার হব। জয় মা রেবা। এখানে একটু বসি। জলধারাটি খুবই সুন্দর, কিন্তু জলধারাটি পায়ে হেঁটে পার হতে হয়, সুতরাং মোজাও খুলতে হবে। দেখি কোথায় পার হওয়া যায়, মনে হয় ওই জায়গা দিয়ে পার হতে হবে। हाँ, बहुत प्राचीन है। वो भीतर जो मारुति मूर्ति है, हाँ, तो स्वयं रामदास स्वामी का बनाए हुआ गौतमेश्वर महादेव। दक्षिण तट, हाँ, उत्तरेश्वर होके, हाँ जी, परिक्रमा पथ में स्थित है। मंदिर के बत्ती में अपन पूजा कर दिया। हाँ हाँ, भगवान श्री राम द्वारा
प्रस्थापित नर्मदा शिवलिंग जब वे वनवास में के लिए अयोध्या से चले थे, तब यहाँ नर्मदा पार करके सातपुरा पहाड़ है लंकर महाराष्ट्र में चंद्रपुर के समीप स्थित दंडकारण्य गए। तो यही ये मंदिर वही है, यही है प्राचीन, अति प्राचीन मंदिर। तो इसीलिए गौतमेश्वर महादेव मंदिर। हाँ हाँ मैया, हाँ मैया। तो ये स्थान देखना। ओम शिवाय नमः, शिवाय नमः, शिवाय नमः। हर महादेव, हर महादेव, हर महादेव, हर महादेव, हर महादेव। ओम शिवाय नमः, शिवाय नमः, शिवाय नमः। ओम शिवाय नमः, ओम शिवाय नमः, शिवाय नमः, शिवाय नमः। ओम शिवाय नमः, शिवाय नमः। ओम शिवाय नमः, ओम शिवाय नमः, शिवाय नमः। ओम शिवाय नमः, ओम शिवाय नमः, शिवाय नमः, शिवाय नमः। ओम शिवाय नमः, शिवाय नमः, शिवाय नमः। ओम शिवाय नमः, शिवाय नमः, ओम शिवाय नमः, ओम शिवाय नमः, शिवाय नमः। ओम शिवाय नमः, शिवाय नमः, ओम शिवाय नमः, शिवाय नमः। ओम शिवाय नमः, शिवाय नमः, ओम शिवाय नमः, शिवाय नमः। ओम शिवाय रामेश्वर महादेव मंदिर तिलकबाड़ा और मारुति धाम, आश्रमটির नाम मारुति धाम। छोटी है का महाराज, छोटी है तो छोट একটি কুমির নর্মদা মায়ের বুকে এই সাঁতার কাটছে, খুব সুন্দর। এখন ভরা দুপুর, তো তার ও আনন্দের সঙ্গে চলছে ওর। এখন আজ 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি। খুব সুন্দর একটি জায়গায় আছি। তো এই জায়গাটি হলো মারুতি ধাম তিলকবাড়া। তো প্রথমে চারিপাশটা একটু দেখিয়ে নিই। তো এই ধামে নর্মদা মায়ের তীরে একদম। তো খুব সুন্দর করে এই কৃত্রিম একটি পদ্মপুকুর তৈরি হয়েছে, ভারী সুন্দর। ভিতরে ছোট 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 মাছ দেখতে পাচ্ছি, মশা খেকো মাছ তারা আছে, আর সুন্দর লাল পদ্ম। আর এখানে নর্মদা মায়ের বিরাট এক বাঁক। এখানে নর্মদা মায়ের উত্তর বাহিনী পরিক্রমা হয়। তো বিরাট বাঁক, সুন্দর জলধারা, কি সুন্দর দক্ষিণ দিকে বয়ে যে চলেছেন মা। এই জায়গাটা জলটা খানিকটা স্থির হয়ে আছে, কিন্তু মাঝখানে ওই ধারা ভালোই সুন্দর দেখাচ্ছে। একদম নর্মদা মায়ের তীরে এই স্থান। আর এই মন্দির সম্বন্ধে বলতে গেলে এখানে রন্ধনশালা, বাথরুম, এদিকটা এই হলো মূল। রামেশ্বর শিব প্রতিষ্ঠিত আছেন এই মন্দিরের মধ্যে। তো রামেশ্বর শিব মন্দির, ইনি হচ্ছেন নর্মদা লিঙ্গ। ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে দণ্ডকারণ্য গিয়েছিলেন, তখন এখানেই নর্মদেশ্বর শিব পুজো করে তারপর তিনি দণ্ডকারণ্যে গিয়েছিলেন মা নর্মদা পার। তো এইখানে সেই তীর্থ বিবরণ দেওয়া আছে। আর এই যে
চূড়াতে দেখা যাচ্ছে এটি হচ্ছে হনুমান মারুতি মন্দির। তো মারুতি মন্দির, এই মারুতি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এরও ইতিহাস কম প্রাচীন নয়। সমর্থ রামদাস স্বামী, যিনি শিবাজির গুরু ছিলেন, তিনি গোটা ভারতবর্ষে 12টি মারুতি মন্দির মানে হনুমান মন্দির উনি প্রতিষ্ঠা করেছিলেন। তো তার মধ্যে অন্যতম এই মারুতি ধাম। তো দুটো মিলিয়ে রামেশ্বর ধাম এবং মারুতি ধাম দুটোই অতি প্রাচীন। তো ইনি হলেন সমর্থ স্বামী রামদাস স্বামী প্রতিষ্ঠিত মারুতি মানে হনুমান। আর ইনি হলেন ভগবান শ্রীরামচন্দ্র প্রতিষ্ঠিত নর্মদা লিঙ্গ শিব ঠাকুর। তো এই নর্মদা লিঙ্গ প্রতিষ্ঠিতা করে শিব ঠাকুরের পূজা করে উনি দণ্ডকারণ্যে গভীর জঙ্গলে বসতি করেছিলেন কিছুদিনের জন্য। তো সুতরাং অতি চমৎকার অবস্থানে এই আশ্রমটি অবস্থিত, মারুতি ধাম, তিলকবাড়া। আজকে দুপুরের মতো এখানে থাকবো, তারপর বিকালের দিকে এখান থেকে রওনা হয়ে যাব পরবর্তী গন্তব্য। আপাতত একদম মায়ের কিনারে এই পরিক্রমাকারীদের থাকার স্থান। আর এখানে জানলা দিয়ে দেখা যাচ্ছে নর্মদা মায়ের অপরূপ রূপ। নর্মদে হর। এখন 3:30 থেকে 4টে বাজতে যায়। তো তিলকবাড়া আশ্রম থেকে বেরিয়ে এই নদী সঙ্গম পড়েছে। পাকা রাস্তা ধরে এই সেতুর উপর দিয়ে নদী সঙ্গম পেরিয়ে যাচ্ছে। দুপুরে ওই আশ্রমটিতে ছিলাম। এখানে উত্তর বাহিনী নর্মদা পরিক্রমা হয় এই জায়গাটা। তো এখন তীব্র গরম, কথা বলতেও কষ্ট হচ্ছে। যাই হোক, এই নদী পার হয়ে আসলাম। জল হালকা ধারায় জল আছে। আমরা সামনে এগিয়ে চলেছি মণি নাগেশ্বর মহাদেবের দিকে। এটা উত্তর তট। দক্ষিণ তটেও মণি নাগেশ্বর মন্দির ছিল দুটি। মণি নাগেশ্বর মহাদেব নর্মদার উত্তর তট। তিলকবাড়া গ্রাম থেকে কাছে, এটা তিলকবাড়ার মধ্যেই পড়ে। অপূর্ব দর্শন এই স্বয়ম্ভু লিঙ্গ, এই 3টি নয়ন পরে বসানো হয়েছে। আর যথারীতি যে কোনো শিব মন্দিরে যেরকম থাকে, মণি নাগেশ্বরের সামনে কুর্ম অবতার নন্দী মহারাজ। তো এইটি হলো মণি নাগেশ্বর আশ্রম। তো এখানে মণি নাগের সম্বন্ধে
এবং সাপদের সম্বন্ধে কি ঘটনা অতীতে ঘটেছিল সেইটি লেখা আছে। তো গল্পটি আর কিছুই নয়, মণিনাগ মায়ের মিথ্যা সহ্য করেননি। মা তাকে মিথ্যাভাবে বিনতা মাতাকে অপদস্থ করার জন্য, তাকে দাসী বানানোর জন্য চক্রান্ত করেছিল। তার কালো সাপদের বলেছিল উচ্চৈঃশ্রবা ইন্দ্রের যে ঘোড়া, তো ওই ঘোড়ার রং, লেজের রং কি, এই কথা জানাতে বলেছিল। বলে তোমরা কালো সাপ, কালো বর্ণ ধারণ করে ঘোড়ার লেজে ঝুলতে থাকো, তার যেন দূর থেকে কালো দেখায়। এইভাবে অন্যায়ভাবে, অন্যায় শর্ত রেখে বিনতা মাতাকে দাসীতে পরিণত করেছিল কদ্রু। তো মণিনাগ এই মায়ের এই মিথ্যাচার সহ্য করেননি, তিনি অভিশপ্ত হয়েছিলেন মায়ের অভিশাপে। কিন্তু ভগবান শিবশঙ্করের তপস্যা করে এই স্থানে তিনি মাতৃ অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন। নর্মদে হর। তো আজ নর্মদে হর 17 ফেব্রুয়ারি বিকেলে এখন সূর্য ডুবতে বসেছে। রাতে কোথায় স্থান পাবো তার কোনো নিশ্চয়তা এখনও পাইনি। তো আজকের দিন, গোটা দিনটা যদি পর্যালোচনা করি তো দেখা যায় আমরা বেরিয়েছিলাম একটু দেরিতে, বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুটি প্রধান তীর্থস্থল দেখা হয়েছে মাত্র। প্রথমে তো 10 কিলোমিটার রাস্তা হেঁটে, 10-11 কিলোমিটার হবে, তিলকপাড়া এসেছিলাম। ওখানে নর্মদা মায়ের তীরে সঙ্গমস্থল আছে, ওখানে দুপুর কাটালাম। রামেশ্বর শিব দর্শন করলাম, তারপরে হনুমান মন্দির দর্শন করলাম, ওখানে দুপুরে ভোজন প্রসাদ নিলাম। তারপর রাস্তায় বেরিয়ে আরও 6-7 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। এই রাস্তায় প্রথমে দর্শন করেছি মণিনাগেশ্বর মহাদেব। মণিনাগেশ্বর দর্শন করার পরে অনেকগুলো গ্রাম পেরলাম, তার মধ্যে একটি গ্রামের নাম হচ্ছে রেঙ্গন। তো রেঙ্গন গ্রাম পেরিয়ে মুসলমান গ্রাম, ওখানে অনেককে জিজ্ঞাসা করলাম কোনো থাকার জায়গা আছে কিনা, সবাই নেই নেই বলে দিল, বুঝে গেলাম। তারপরে ওখান থেকে এখন এগিয়ে চলেছি উত্তর তটের সাজরলি গ্রামের দিকে। এই শৈলেন্দ্র নারায়ণজির বইতে সাজরলি গ্রামের উল্লেখ আছে। তো সাজরলি গ্রাম বেশ খানিকটা দূরে, অত দূর যাওয়া যাবে না। তার আগে এখানে সামনে একটি গোশালা আছে, সেই গোশালার থেকে একটা রাস্তা ডান দিকে বেঁকে গেছে। তো সেই ডান দিকের রাস্তা ধরে আমরা একটা জায়গায় আশ্রয় পেতে পারি। জায়গাটার নাম হলো সদ্গুরু ধাম। তো বলতে বলতে সদ্গুরু ধামের চিহ্ন পেয়ে গেছি। তো এই রাস্তা ধরে এখন ডান দিকে যাব এবং সদ্গুরু ধামে সম্ভবত আমরা রাতের আশ্রয় পেয়ে যাব, এই হলো তার চিহ্ন। তো এই জায়গাটির কথা এক ভদ্রলোক, তিনি মোটর বাইকে করে যাচ্ছিলেন দুধ আনতে, উনি এই জায়গাটির সন্ধান আমাদের জানিয়ে দিলেন। তো এখন ক্যামেরা বন্ধ করি, কারণ আর বিশেষ ভিডিও করার নেই শেষ বেলার। এটি এখন ক্যামেরা বন্ধ করে মনে মনে সন্ধ্যা, ভগবানের প্রার্থনা, গুরুদেবের প্রার্থনা করতে করতে এগিয়ে যাই। শাম সূর্যদেব পাঠে গিয়েছেন, তো পুজো পাঠের সময় এখনও রাস্তা চলছে। নর্মদে হর। নর্মদে হর 17 তারিখ বিকেলে মারুতি ধাম আশ্রম থেকে বেরিয়ে মান নদী পেরুলাম। এই মান নদী সঙ্গমের এখানে শ্রবণ কুমার ভগবানের আশীর্বাদ লাভ করেছিলেন, করে তার পিতামাতাকে কাঁধে বয়ে নিয়ে তীর্থ ভ্রমণ করিয়েছিলেন। তো শ্রবণ কুমারের সঙ্গে এই মান নদী এবং এর পাশটা, এর আশপাশটা জড়িত পবিত্র স্থান, সঙ্গম, নদী সঙ্গম।
তো এই নদী সঙ্গমে একটি আশ্রমে দুপুরবেলা বেশ খানিকক্ষণ কাটিয়েছিলাম। সে তারও কাহিনী অদ্ভুত। সে ভদ্রলোক এরকম পরিক্রমায় বেরিয়েছিলেন, তা বেরোতে বেরোতে এই আশ্রমটি এসে তার ভালো লেগে যায়। তাই এখানকার যিনি আশ্রমের কর্তা তিনি বলছেন যে তুমি কিছুদিন এখানে থাকো, থেকে আশ্রমটা দেখতে লাগো, আমি একটু ঘুরে আসি। তিনি সেখানে রয়ে গেছেন। সেখানে একটি গরুর গাভী মাতা তার প্রসবও করিয়েছেন, বাচ্চা দিয়েছে খুব সুন্দর, সেই বাচ্চার পরিচর্যা করছেন, ভালো লাগলো। আর জায়গাটিতে বেশ সুন্দর ফসলও ফলিয়েছেন। তো নর্মদা তীরে এরকম কত কত সুন্দর সুন্দর আনন্দের জায়গা আছে। তো সেই আশ্রমটি থেকে খানিকটা দূরে মণিনাগেশ্বর, নর্মদা তটে। মণিনাগেশ্বর অতি প্রাচীন মন্দির। এখানে দক্ষিণ তটেও দুটি মণিনাগেশ্বর দর্শন করেছিলাম, আর এই মন্দিরটিতে আরও প্রাচীন। এখানে মণিনাগের সম্বন্ধে মানে কদ্রুমাতা বিনতার যে কাহিনী, মণিনাগ কীভাবে মায়ের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন একটা সৎকর্মের অনুষ্ঠান করার পরেও, তো ভগবান শিবশঙ্কর তাকে আশীর্বাদ করে মায়ের সেই অভিশাপ মুক্ত করেছিলেন। তো সেই কাহিনীটা সুন্দরভাবে ওখানে লেখা আছে, বর্ণিত আছে। তো এই আশ্রমে থেকে গেলেই পারতাম, তবে খানিকটা বেলাও ছিল। আর আশ্রমের যে প্রাচীন সাধুরা তারা একবার এসে জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কি আজকে এখানে থাকবে না চলে যাবে? তো এই প্রশ্ন করাতে আমাদের যে থাকার যতটুকু ইচ্ছা ছিল সে ইচ্ছাটুকুও চলে গেল। তো হাঁটতেই শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে দুটি গ্রাম পড়েছিল। একটি গ্রাম, এইবার যে এলাকাটা পড়লো না, একদম নির্জন, কোনো কিছু নাই। তবে একটা বেশ জমজমাট গ্রামের মধ্যে দিয়ে গেলাম। তো সে গ্রামটা দেখলাম পুরোটাই মুসলমান প্রধান, মানে কোনো হিন্দু পরিবারই নেই। তো যথারীতি সেখানে আশ্রয়ের জায়গাও খুঁজে পেলাম না। রেঙ্গান গ্রাম জায়গাটার নাম ছিল, রেঙ্গান। আর আশেপাশে আরেকটা গ্রাম ছিল সাজরলি। তো রেঙ্গানের পরে সাজরলি। তো এই গোটা এলাকাতে অনেককেই জিজ্ঞাসা করলাম কোনো থাকার পুরো মন্দির বা বাড়ি পাওয়া যাবে কিনা। সকলেই না করলো, না 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 না, তা আটকে উঠছে। যে এখানে যাই হোক মুসলমান প্রধান বলেই হিন্দুরা বোধহয় জায়গাটাকে খানিকটা অপছন্দ করে বুঝলাম। যাই হোক, তো গুগল বাবা দেখছি যে সাজরুলি গ্রাম, তা পথ নির্দেশ নেই। গুগল বাবাও মাথা গুলিয়ে দিচ্ছে আমাদের আরও বেশি করে। তো এই কত দূর যাবো আর কোন পথ ধরবো, নদীর তীরে দেখছি প্রচণ্ড ঝাড়ি জঙ্গল, মানে মারাত্মক জঙ্গল, একদম পোড়ো এলাকা। তো ভাবছি মনে মনে, হায় হায় কি ভুল করলাম, সন্ধ্যা এসে গেল, 4টের আগে ওখানে থেকে গেলে হতো। যাই হোক, আমার সাথীও আমার উপর বিরক্ত হলো, তুমি তোমার পাল্লায় পড়ে এই দুর্ভোগ। তো আমি মনে মনে বলছি, তাকে আর প্রকাশ্যে বলিনি যে দেখো বাবা, এই পথে সকলেই স্বাধীন। হয়তো আমি তোমার সঙ্গে 2 মিনিটের জন্য আছি, 2 দিনের জন্য আছি, কি 10 দিনের জন্য আছি, কিন্তু তোমার মনের মালিক, তোমার পথ চলার অধিকার তোমার। যাই হোক, আর কিছু না। তো রাস্তাতে এক ভদ্রলোক দুধ বিক্রি করতে যাচ্ছিলেন। তো তিনি জানালেন যে একটা সদ্গুরু আশ্রম বলে এক দত্ত ভগবান মন্দির আছে, তার পাশে শিব মন্দির আছে, ওইখানে থাকার জায়গা আছে। তবে রাস্তাটি একটি বিটকুটে রাস্তা, পথ নির্দেশ তিনি দিয়েছিলেন কিন্তু আমরা বুঝতে পারিনি। যাই হোক, রাত তখন 7টা 7:30 বেজে গেছে, ঘুটঘুটে অন্ধকার বন জঙ্গলের মধ্যে। তা খুঁজে খুঁজে সেই শিব মন্দির, সে আলোকিত স্থান দূর থেকে নজর পড়লো। তারপর সেই অন্ধকারের মধ্যে সেখানে পৌঁছলাম। তো রাত্রিতে সেই শিব মন্দিরের সিঁড়ি, সেটা নির্মীয়মান মন্দির, আর সেই দত্ত ভগবান এর যে ভক্ত, একটি পরিবার থাকেন, এক মা আর এক পুরুষ, এই দুজনেই থাকেন, বাচ্চা কাচ্চা দেখলাম না। আর একটি কম বয়সী যুবক সাধু, তিনি বললেন যে উনি আমার গুরুমা। তো সেই যুবক সাধুটি থাকে সেই নবনির্মিত মন্দিরে উপরতলায়।
তাই সেখানেই খোলা জায়গা প্রায়, আর সিঁড়িটি খুব বিপজ্জনক, রেলিং টেলিং নেই, কোনো রকমে উঠলাম, উপরে উঠে ওখানেই আসন পাতলাম। তিনি যত্ন করে খাওয়ালেন সেই মা। হ্যাঁ, নিচে বাথরুম, পাকা বাথরুম ছিল, রাত্রেবেলা কোনো অসুবিধা হয়নি। প্রচণ্ড ঠান্ডা ছিল, সকালবেলা ওই ঠান্ডার মধ্যে স্নান করেছি। তো সে এক অভিজ্ঞতা। গোটা দিনটা আজকের অত্যন্ত সফলই বলা চলে। শুধু আমার সাথে একটু ভুল বুঝলো, সেই জন্য একটুখানি মনে কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, খুব সুন্দর। আজকের তিলকবাড়াতে দর্শন করেছি মারুতি, মানে দ্বাদশ হনুমান মূর্তির এক মূর্তি, সমর্থ স্বামী রামদাস প্রতিষ্ঠিত 1630 থেকে 1640 খ্রিস্টাব্দের মধ্যে। আর অতি প্রাচীন ত্রেতাযুগের কাহিনী, ভগবান শ্রীরামচন্দ্র দণ্ডকারণ্য প্রবেশের আগে এখানে নর্মদা বক্ষ থেকে এক নর্মদা লিঙ্গ তুলে এখানে স্থাপন করেছিলেন, পূজা করে তারপরে দণ্ডক বনের দিকে এগিয়ে গিয়েছিলেন। তো সেই শিব ঠাকুর আমরা জানি রামেশ্বর শিব নামে। তো অনেক কাহিনী জড়িত। রামেশ্বর শিব দেখলাম, হনুমান মন্দির দেখলাম, মণিনাগেশ্বর দেখলাম, মান নদী সঙ্গম দেখলাম। তারপরে রাত্রের আশ্রয় জুটলো আমাদের দত্ত ভগবান মন্দির। এটা হচ্ছে সাজরডি গ্রামের আগে, একদম নর্মদা মাথার কিনারেই, তবে কিনারে দিয়ে যাওয়ার রাস্তা নেই, রাস্তা কিন্তু উপর দিয়ে। তো আজকের এইটুকুই। নর্মদে হার।